কয়েকটা ইলেকশন হয়েছে যেখানে আওয়ামী লীগ ব্যাপক কারচুপি করে বিএনপি ক্যান্ডিডেটদেরকে বের করে দিয়েছে এবং জোর করে তারা ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ যে কতখানি রিজেক্টেড তার প্রমাণ হচ্ছে গাজীপুর। একটা এক্সাম্পল দেখলেই কিন্তু বোঝা যায় যে দেশের মেইন স্ট্রিমে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কতটুকু। এখন সেটা আরও শূন্যের নিচের কোঠায় নেমে এসছে। এবং আপনি দেখেন আওয়ামী লীগের তথাকথিত বড় বড় নেতা যারা কয়েকজন শেখ হাসিনার আগের সরকারে তাদের স্থান হয়নি, তখন তারা পরবর্তীতে মূল্যবোধের কারণে 1 বছরের যখন ক্ষমতায় থাকা বাকি মন্ত্রিত্ব নেয় নাই, তারা আবেগপ্রবণ হয়ে রিজেক্ট করেছেন। এখন এরাই কিন্তু এই যে কোশ্চেনেবল গভর্নমেন্ট হয়েছে যেখানে জনসমর্থন নাই, এরাই চাচ্ছে যে আরও 5 বছর যেন এরা ক্ষমতায় থাকে। এদের কোনো মোরাল পজিশনই নাই, নৈতিকতা বলতে এদের কোনো নৈতিক অবস্থানই নাই, এবং তারা সব কিছুই ব্যবহার করছে গায়ের জোরে। এবং আমার মনে হয় খুব শিগগির এই যে ছোট একটা ইলেকশন হবে ঢাকা আর চিটাগংয়ে, এখানে আমি মনে করি যে বিএনপির ঝাঁপিয়ে পড়া উচিত, অংশগ্রহণ করা উচিত এবং ম্যাক্সিমাম এক্সপোজার দেওয়া উচিত আওয়ামী লীগের ভণ্ডামিকে তুলে ধরার জন্য। এবং যদি লক্ষ লক্ষ মানুষ যে ভোট দেয়, এবং তাতেই বোঝা যাবে যে আওয়ামী লীগ যে বারবার এখন বলে যাচ্ছে যে জনসমর্থন নেই বিএনপির, এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা। এই একটা ইলেকশন। কিন্তু প্রফেসর শাহিদুজ্জামান, আপনি কি বিশ্বাস করেন যে বিএনপির প্রতি মানুষ খুব একটা আস্থা রাখতে পারে? বা আমি বলছি তার আন্দোলনের কৌশল, বিভ্রান্ত কৌশল বা যেভাবেই বলুন না কেন সেটি, কিংবা বিএনপি যখন ক্ষমতায় ছিল বা বিএনপিও তো ক্ষমতায় থাকবার জন্য ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে, এটি তো মানুষ বিস্তৃত হয়ে গেছে, সেটি বলা যাবে না। কিন্তু আস্থা যে বিএনপির উপরই রাখতে পারবে সেটি কিভাবে আপনি? সেটা এভাবেই যে বিএনপি যখনই ম্যানিপুলেট করতে গিয়েছে তারা একটা পজিশনে যে তারা সেখান থেকে সরে এসছে। একটা বাধ্য হয়েছে বললে হ্যাঁ হতেও পারে, কিন্তু এই যে মিনিমাম লেভেল অফ মোরাল গ্রাউন্ড, আজকে যেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা বিএনপির তুলনায়, যে তারা হাস্যকরভাবে মানুষকে বোঝাচ্ছে যে কেন তারা বৈধ সরকার। আওয়ামী লীগের নেতারা বলে যে আমরা তো ঠেকায় রাখছি, আর কত ঠেকায় রাখবো, এরকম ভাষা ব্যবহার করে। কিন্তু বিএনপির মধ্যে যতই করাপশন থাকুক আর যাই থাকুক, বিএনপি কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে চরিত্র এবং যে বাংলাদেশের ধর্মীয় বাস্তবতা, এগুলো জনগণের মনে অনেক বেশি গভীর রেখাপাত করে। আজকে ব্যাপক জনগোষ্ঠী বাংলাদেশে যারা বেসিক্যালি তারা তাদের রাষ্ট্র সৃষ্টি করেছে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, তাদের মধ্যে প্রশ্ন জাগে যে এই দেশে কি আমরা থাকতে পারবো, এই দেশটা কি আমাদের থাকবে। এই প্রশ্নগুলোর কারণেই কিন্তু বিএনপি বারবার ফিরে আসবে ক্ষমতায়, এবং মানুষ চাইবে যে বিএনপির উপরের দিকে যতই কনফিউশন থাকুক, নেতৃত্বে যতই কনফিউশন থাকুক না কেন, গ্রাসরুট লেভেলে বিএনপির যে শক্ত অবস্থান রয়েছে সেটা কখনো আওয়ামী লীগ ধস নামাতে পারবে না। কেননা আওয়ামী লীগ এই দেশের মেইন স্ট্রিমের যে মনের চিন্তা এবং তারা তাদের যে স্বাধীন পালসটা বুঝতে পারে না, সেটা তারা বুঝতে পারে না, এবং তারা অতিমাত্রায় পার্শ্ববর্তী বৃহৎ দেশের উপর আস্থা রাখতে চেষ্টা করে, যারা কিনা বারবার চায় আমাদের স্বাধীনতার মাত্রাকে কম্প্রোমাইজ করাতে। এজন্যই আমার মনে হয় মানুষ বিএনপির কাছে ফিরে আসবে। গোলাম মাওলা রনি। না, আমি প্রফেসর শহীদুজ্জামানের কথা শুনতেছিলাম এবং অন্যদিন অনেক সুন্দর করে বলেন, চমৎকার করে বলেন, এবং উনি যে কথাগুলো বলেন সেগুলো যুক্তি দিয়ে যারা দর্শক আছে তাদেরকে গ্রহণযোগ্য করে তোলেন। কিন্তু আজকের বক্তব্যের মধ্যে কেন যেন খাপছাড়া। এই খাপছাড়া হলো এই কারণে আমি অবাক হয়ে গেলাম যে উনি যদি দয়া করে একটু নরসিংদী যান, নারায়ণগঞ্জে যান, কিংবা বিএনপির ক্ষেত্রে বলে ফেনীতে যান, বগুড়াতে যান, তাহলে উনি বুঝতে পারবেন যে বিএনপির মনোবেদনা কী, মানে কর্মীদের মনোবেদনা কী। বিএনপি খুঁজে পায় না যে তাদের সমস্ত নেতাকর্মীদের, অর্থাৎ আমরা আওয়ামী লীগের লোকজন বিএনপিকে যতটা বেশি ঘৃণা করি, যতটা বেশি বিএনপির নেতৃবৃন্দের বেশি রাগ, বিএনপির নেতারা তার চেয়ে বেশি রাগ, কর্মীরা তার চেয়ে বেশি রাগ, সমর্থকরা বেশি রাগ। কেননা এই দলটি কী করছে, তাদের প্রত্যেকটা পরিকল্পনার ক্ষেত্রে একের পর এক এমনভাবে ভুল করছে, সেই ভুল করার কারণে সরকারের রোষানলে পড়ে একেবারে রুট পর্যায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই দুর্বিষহের জন্য যেমন তারা সরকারের প্রতি বিরক্ত, অ্যাট দ্য সেম টাইম তাদের নেতৃত্বের প্রতি বিরক্ত। ফলে নেতা ডাকলেন আর কর্মীরা সাথে সাথে চলে আসবে, ওই আত্মার টান না থাকলে আসবে না। কিন্তু এই আত্মার টানের জায়গাটাতে টান পড়েছে। এটা প্রফেসর শহীদুজ্জামানের মতো যারা বিএনপির ক্ষেত্রে দেখেন, ঢাকা মহানগরে একটি বিএনপি কমিটি করলো, রিশাফল করে একটি নতুন কমিটি করলেন, মিনিমাম কোনো অ্যাক্টিভিটিস কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনি দেখুন এই যে জিনিসটা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা তাদের সেই আসল প্রবলেমটা বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু দল হিসেবে বিএনপি শক্তিশালী হবে না, এবং আমরা সরকারি দল হিসেবে তাদের সঙ্গে রাজনীতি করতে পারবো না। আমি কখন শিশু সুলভ আচরণ করি, একটা লোকরা আমি শিশু মনে করি অথবা লোকটা শিশু,
তা আমি তো আদারওয়াইজ কাউকে শিশু না মনে করলে তো তার সঙ্গে আমি শিশু সুলভ আচরণ করতে পারি না। আমি আপনাকে যদি একটা ফালতু মানুষ মনে না করি, আপনার সাথে তো আমি ঠাট্টা মশকরা করতে পারি না। এখন আওয়ামী লীগের যারা একেবারে উপজেলা পর্যায়ের নেতাকর্মী আছে, তারাও বিএনপির জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের ঠাট্টা মশকরা করতেছে, অর্থাৎ তাদের কথাবার্তা আচার আচরণে সেই গাম্ভীর্য, সেই কমান্ড, সেই ব্যক্তিত্ব, সেই নেতৃত্বের ঔদার্যটা সেটা তারা ফুটিয়ে তুলতে পারছে না, ফলে জাতি হতাশ। 1 2 নম্বর হলো যে কারণে বিএনপির পতন হয়েছিল, অর্থাৎ 1/11-এর আগে, সেই পতনের ক্ষেত্রগুলো আপনি দেখুন। সেটি হলো বিচারকদের বয়স বৃদ্ধি। পতনের ক্ষেত্রগুলো কী ছিল? দুর্নীতি। পতনের ক্ষেত্রগুলো কী ছিল? ভোট র্যাগিং করা। তো এই বিষয়গুলো এখন কি করলো? মহিরু আকার ধারণ করেছে। আপনি দেখেন এখন পুলিশের অনুমতি ছাড়া আন্দোলন করা মানে আপনার কোনো সভা সমাবেশ করা যাবে না। এই আইনটা কে করেছিল? বিএনপি করেছে। বিএনপির আইনের কুফল এখন বিএনপি ভোগ করছে। পুলিশের পরামর্শে নির্বাচনের তারিখ ঠিক করছে নির্বাচন কমিশন। হ্যাঁ, এখন আপনি যে আজ র্যাবকে নিয়ে তাদের এত অসন্তুষ্টি, র্যাব কারা প্রতিষ্ঠা করেছে? তারা প্রতিষ্ঠা করেছে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে আপনার চিন্তা চেতনা, এটা জাতিকে আশ্বস্ত করতে পারছে না। ফলে কি হচ্ছে? জাতি কিন্তু তাদেরকে সাড়া দিতে পারছে না। ফলে বিএনপিকে কিন্তু টোটাল রিনোভেট হতে হবে, তাদেরকে চিন্তা করতে হবে তাদের ভুলগুলোকে, তাদের নেতৃত্বে সেই জায়গাগুলোকে পরিবর্তন আনতে হবে এবং তাদেরকে সময় নিতে হবে। সময় না নিয়ে তারা যদি মনে করে, এখন আপনি দেখেন যে বিএনপি কোথা থেকে পরিচালিত হচ্ছে। আমার স্থির বিশ্বাস সালাউদ্দিন সাহেব যে বিবৃতিগুলো দিতেন, সেই বিবৃতিগুলো তার স্বাক্ষরিত ছিল না, জাস্ট পেস্টিং করা। কোথাও থেকে এই বিবৃতিগুলো আসতো, তার নামে প্রচারিত হতো। আচ্ছা, এরপর আপনি দেখেন এখন যে বুলু সাহেব বিবৃতি দিচ্ছেন, প্রত্যেকটা বিবৃতি যে বুলু সাহেব দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে না। তাহলে কি হচ্ছে? এক জায়গা থেকে সিদ্ধান্ত হচ্ছে, এক জায়গা থেকে বাস্তবায়ন হচ্ছে এবং আর এক জায়গা থেকে ফাইন্যান্স হচ্ছে। এবং এখানের প্রত্যেকটা ক্ষেত্রে জামাত কিন্তু একটা বিরাট ব্যাপক ভূমিকা পালন করছে। এবং এখন এই আন্দোলনের নামে যা কিছু হচ্ছে, যতটা দৃশ্যমান আপনি দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি সরকারকে দায়ী করবেন, আপনাকে তো খুলনাতে দায়ী করতে হবে। খুলনাতে এত বড় মিছিল হয় কী করে বিএনপির? সেখানে সরকার আছে না? আপনি রাজশাহীতে এত বড় মিছিল হয় কী করে? ব্রাহ্মণবাড়িয়াতে মিছিল হয় কী করে? চট্টগ্রামে মিছিল হয় কী করে? সাতকানিয়াতে মিছিল হয় কী করে? মাগুরাতে মিছিল হয় কী করে? এই সমস্ত জায়গাতে বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের গণসম্পৃক্ততা ঢাকার তুলনায় বেশি, কিন্তু ঢাকাতে কেন হচ্ছে না? একই তো পুলিশ। এখন আপনার পৃথিবীর যেদিন থেকে রাজনীতি শুরু হয়েছে, রাষ্ট্রশক্তি যাদের হাতে ছিল, তারা কি কখনো দুধ আর কলা হাতে নিয়ে, গ্লাসে করে দুধ নিয়ে, এক হাতে কলা নিয়ে বিরোধী দলকে বসেছে যে আপনারা আসুন, আমাদের দুধ গ্রহণ করুন, কলা গ্রহণ করুন আর ক্ষমতায় যান? তারা সবসময় কিন্তু এক হাতে বেয়নেট রেখেছে আর এক হাতে লাঠি রেখেছে এবং ওটাকে অতিক্রম করে কিন্তু ক্ষমতায় আসতে হয়েছে। ফলে বিএনপির যে জায়গাটাতে আছে সেই জায়গাটায় তাদের পরিকল্পনা পরিবর্তন করা দরকার এবং তাদের বোঝা উচিত যে তারা একটা শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়ছে। তারা কখনো আওয়ামী লীগের যে অবস্থাটা, অর্থাৎ এই যে প্রফেসর শহীদুজ্জামান প্রথমে যে জিনিসটা বললেন যে এই দলটির গণসম্পৃক্ততা নেই, এবং উনি প্রথমে বললেন যে আওয়ামী লীগ কখনই মাস পপুলারিটি নিয়ে আসেনি। এখন আপনি যদি দেখেন, এই যদি হয় বিএনপি ঘরানার একজন মানে শীর্ষ বুদ্ধিজীবীর আওয়ামী লীগ সম্পর্কে, তার প্রতিপক্ষ সম্পর্কে ধারণা, তাহলে আপনি কি করে বিএনপির সামনে এগোবে? যে দলটি আপনার বিএনপি স্বীকার করতেছে তাদের 38% ভোটার আছে, বিএনপি বলতেছে, এবং এই 38% ভোটার একেবারে অন্ধের মতো, তারা মরে যাক বেঁচে যাক তারা আওয়ামী লীগের ভোট দেবে। তারা জয় বাংলার নাম শুনে লাফিয়ে পড়ে, তারা নৌকার কথা শুনলে চোখ বুঝে তারা সেখানে সিল মারে, এবং তাদের মধ্যে এখন অনেক লোক আছে তারা নৌকার জন্য মরতে চায়। তো আপনি এই 38% লোকের বাদ দিয়ে আপনি বলতেছেন দলটির গণসম্পৃক্ততা নেই, আর বাকি যে আপনার অলমোস্ট 20% আর 30% যে পপুলার ভোট আছে, এটা তো যেই পক্ষে জোয়ার আসে সেই পক্ষে সেখানে যায়। তো এই রাজনৈতিক যে ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে বুদ্ধিজীবীরা যত বেশি আপনার কনস্ট্রাকটিভ হবেন, তত রাজনীতিটা সুস্থ অবস্থায় আসবে। এই যে প্যাট্রোনাইজিং কথাবার্তা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের স্বভাব। রনি সাহেব আওয়ামী লীগের থেকে নিজেকে দূরত্বে নিয়ে আসছেন ঠিকই, কিন্তু আওয়ামী লীগের স্বভাব তার মধ্যে চিরাচরিতভাবে রয়ে গেছে। আওয়ামী লীগের দুর্বলতা কাটেনি। সবচেয়ে বড় হচ্ছে অযাচিত প্যাট্রোনাইজ করা। বিএনপিকে শেখাচ্ছে বিএনপির কি করা উচিত, কি করা উচিত না। 38%-এর কথা উনি বলেন, তো বাংলাদেশের ইতিহাসে কত বছর বেশি বিএনপি ছিল আর কতবার আওয়ামী লীগ ছিল, এবং কতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিএনপি জাস্ট কতগুলা ভুলের কারণে, সেগুলো নয় ছেড়েই দিলাম। কিন্তু বিএনপি তো কখনো অযাচিত অ্যাডভাইস দেয় না। বিএনপি তো চায় নাই আওয়ামী লীগের অ্যাডভাইস, এবং জনসমর্থন আছে কি না সেটা সাধারণ মানুষই বিচার করবে। অথচ এই যে বারবার আওয়ামী লীগ অযাচিত, আপনারা এদের সাথে ছেড়ে দেন, ভায়োলেন্সে যাবেন না, এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিএনপি নাকি ভায়োলেন্স বেস পলিটিক্যাল পার্টি, এখন বলে জঙ্গিবাদের পার্টি নাকি বিএনপি। এখন এই ধরনের কথা যারা বলে তাদের জন্য পাগল শব্দটা কি যথেষ্ট?
নাকি অন্য কোনো ভাষা ব্যবহার করা উচিত? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এই যে বেআইনিভাবে এখন পুলিশ আর অন্যান্য মাস্তান বাহিনীর মাধ্যমে ক্ষমতায় আছে, এদের পুলিশ বাহিনীর ইয়েটা যদি একটু সরে যেত না, তখন এরা যে কে কার চেয়ে দ্রুত গতিতে পালাইতো এবং গামছা আর লুঙ্গির কোছা বাঁধতে পারার সময়ও পাইতো কিনা আমার অনেক সন্দেহ আছে। এবং এটা ওরা নিজেরাও আলাপ করে। কিন্তু প্রফেসর সাহেব, কেউ কেউ তো বলে যে আওয়ামী লীগের চাইতে এইসব বাহিনী বা এইসব প্রশাসন যন্ত্রে যারা অ্যাক্টিভ, তারা নিজেরাই বেশি সরকারের পক্ষে বেশি কাজ করছেন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। কারণ গোলাম মোল্লা রনির ভাষায় গণেশ যদি উল্টে যায় তাহলে বিপদে হয়তো তারাই বেশি পড়বেন। সো দ্যাট আই এম গ্ল্যাড যে রনি কথাটা স্বীকার করলেন যে গণেশ যদি উল্টে যায়, গণেশ যে কাদের উল্টে যেতে পারে সেটা তারা জানে। এবং এই কারণেই কিন্তু এখনো বলা হয় যে মেয়র ইলেকশন আদৌ হবে কিনা। আওয়ামী লীগ যদি দেখে যে তাদের লোক নাও জিততে পারে, হঠাৎ একটা অজুহাতে বলবে যে মেয়র ইলেকশন হবে না। অর্থাৎ এদের কাছে গণতন্ত্র যে কত ঠুনকো একটা জিনিস। এরা দাবি করে যে এরা নাকি মুক্তিযুদ্ধের চেতনার দল। আজকে মুক্তিযুদ্ধের চেতনার দল এরা নাকি এরা মুক্তিযুদ্ধের বিরোধিতার দল? কারণ যারা গণতন্ত্রকে সুষ্ঠুভাবে থাকতে দেয় না, চলতে দেয় না, হত্যা করে, তারা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পারে? 40 বছর আগে হয়তো বলতো, কিন্তু আজকে তো দেখি যে এরা মুক্তিযুদ্ধের চেতনাকে টোটালি ধ্বংস করে দেওয়ার পক্ষে। আজকে তারা পাকিস্তানের গালিগালাজ করে, বলে ফেইল্ড স্টেট। অথচ দেখেন আমরা লজ্জা পাই মাঝে মাঝে যে পাকিস্তানের মতো একটা ফেইল্ড স্টেটে সেখানেও কিন্তু বিরোধী দল রয়েছে পার্লামেন্টে, সেখানেও মিডিয়া ফ্রি, সেখানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে পার্লামেন্ট কাজ করছে। ইমরান খান এত চেষ্টা করছে সরকারকে সরাতে, কিন্তু সেখানে তো অপ্রেসিভ পলিসিস পারসিউ করে 2/3 মেজরিটি নিয়েও কিন্তু নওয়াজ শরীফ ইমরান খানকে ধরে জেলে ঢুকায় দেয়। আর এখানে আমাদের এই প্রধানমন্ত্রী বর্তমানে কোনো ম্যান্ডেট নাই, কোনো জনসমর্থন নাই, কথায় কথায় উনি বলে যাচ্ছেন যে জনগণ কি চান, জনগণ কি করবেন। আপনি কিন্তু জনগণের ম্যান্ডেট নেওয়ার সাহস পান না। দেখেন এই যে এখন ম্যান্ডেট ছাড়া 2019 পর্যন্ত তো মনে হচ্ছে যে 2019 পর্যন্তই ওনারা থাকছেন, ওনারা বলছেন থাকবেন। বাংলাদেশের তখন ইমেজ আর পরিস্থিতি আর বাস্তবতা যে কোথায় যে দাঁড়াবে অনলি বিধাতাই বলতে পারে। পার্লামেন্ট বলতে কোনো কিছু নেই। পার্লামেন্ট হচ্ছে শ্রুতি বাক্য গাওয়ার, নমো নমো করার একটা প্রতিষ্ঠান। সেখানে কোনো অপোজিশন বলতে কোনো কিছু নেই। তারপর আপনি দেখেন আগামী এই যে মিড টার্ম ইলেকশনের ধারণা, এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আমরা বলি যে একটা মধ্যবর্তী ইলেকশন, সরকার আর্লি ইলেকশন দিতে পারে, মধ্যবর্তী ইলেকশন দিতে পারে, সেটা সরকারের হাতে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেখানে পপুলার ম্যান্ডেট আদায় করা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একদম বাধ্যবাধকতা, সেখানে মিড টার্ম ইলেকশন হওয়াটা এখন শুধু কাম্যই না, এটা তো বাধ্যতামূলক। একটা বছর প্রধানমন্ত্রী সময় পেয়েছে সিদ্ধান্ত নেয়ার, মিড টার্ম ইলেকশনের ডেট দেওয়ার। এই একটা বছর বিএনপি চুপ করেছিল, কোনো রকমের প্রতিবাদ করেনি, ব্রিদিং স্পেস পেয়েছে। আজকে বলা হয় যে বিএনপি ভায়োলেন্সের পথ বেছে নিয়েছে। বিএনপি কি ভায়োলেন্সের পথ বেছে নিয়েছে? না, বিএনপিকে বাধ্য করা হয়েছে ভায়োলেন্সের পথে চলে যেতে। আজকে তো বিএনপি আবার চিন্তা ভাবনা করছে যে এই যে সীমিত আকারে হলেও ঢাকা চিটাগং ইলেকশনে তারা পার্টিসিপেট করবে। আমি আশা করব যে আওয়ামী লীগ এই ইলেকশনটা করতে দেবে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে যে তারা মিড টার্ম ইলেকশনস করাবে এই জন্যে যে একটা দেশে সত্যিকারের ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেট সহ যেন একটা সরকার ক্ষমতায় আছে। এখন আমার এই কথাগুলো বলার ফলে আমাকে যদি মনে হয় যেন বিএনপি বুদ্ধিজীবী যিনি বোঝেন না, জানেন না, তাহলে আমি বলবো যে তাহলে তাই। গোলাম মোল্লা রনি না, আমি প্রফেসর শহীদুজ্জামানের এখন যে কথাগুলো বলছি সেটি হলো উনি যে কথাটা বিএনপিকে পেট্রোনাইজ করছেন ইলেকশনে আসার জন্য, এবং উনি ধন্যবাদ জানাচ্ছেন সেই শত নাগরিকদের কমিটিকে যারা বিএনপিকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি ইলেকশনের পর্যায়ে নিয়ে আসছেন। আসলে এখানে সরকারের একটা কর্তৃত্ব দেখতে হবে। অর্থাৎ শত নাগরিক গঠন হওয়ার অনেক আগের থেকেই কিন্তু সরকারি দলের যারা নেতারা আছে টেলিভিশনে মানে যাকে বলে হৃদয় বিদারকভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে আপনারা আসুন, আপনাদের জন্য মঞ্চ রেডি, এই নির্বাচন করে আপনাদের অস্তিত্ব রক্ষা করুন, এই নির্বাচন করে আপনারা গণতন্ত্রের প্রমাণ দিন। এবং এই যে বিএনপির যে আজকের যে শুভযাত্রা, এটা মূলত সরকারি দলের সেই আহ্বানের ক্ষেত্রেই তারা এই জায়গাতে চলে এসছে। ফলে এটাকে আপনার ছোট করে গণতন্ত্রের জন্য এটাকে খুব ছোট করে দেখা সরকারি দলের ভাষায় বা অনেকের ভাষায় এটি একটি এক্সিট হিসেবে তারা নিয়েছে। বিএনপিকে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসার জন্য, একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসার জন্য কিন্তু সরকারের চেষ্টার ত্রুটি না। আমি দুটো উদাহরণ দিই। এক নম্বর উদাহরণ হলো চট্টগ্রামে আমাদের
একটা দীর্ঘদিন মেহুর মানে আপনি বলছেন কি সেটি বিএনপির প্রতি সদয় হয়ে সরকার করছে না নিজের অস্তিত্ব রক্ষার্থে? না 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 বিএনপির মানে মূল ব্যাপার হলো বিএনপিকে সে ছোট মনে করছে না, এক সদয় হচ্ছে বিএনপিকে সে একেবারে ফালতু মনে করছে না, কম্পিটেন্ট মনে করছে না, এবং নির্বাচন থেকে এটি বোঝা যায় যে বিএনপি কোনো রাজনৈতিক দলই না, না, এরকমটি আপনি কার্যক্ষেত্রে আপনি উদাহরণটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের দীর্ঘদিনে চট্টগ্রামের সিংহ শার্দুল বলা হয় মেয়র মহিউদ্দিন সাহেবকে, এবং উনি কখনোই কিন্তু কেন্দ্রীয় কমান্ড কখনো মান্য ঠান্য করেন নাই। উনি এর আগে যেই কবার দাঁড়াইছেন ইচ্ছামতো দাঁড়িয়েছেন, ইচ্ছামতো চালিয়েছেন। এই প্রথমবার দ্বৈতভাবে হয়নি। প্রধানমন্ত্রী তাকে ডেকে বলেছেন যে বিএনপি আসবে এবং একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, এবং সেই ক্ষেত্রে আপনার একক প্রার্থী হতে হবে। আজম নাসির সাহেবকে একক প্রার্থী দিয়েছেন। তাহলে কি হচ্ছে, এই যে মাঠটা এককভাবে রেখেছে কার জন্য, একটা শক্ত প্রতিপক্ষ আসবে, প্রতিযোগী আসবে, তার জন্য সেটা সে তৈরি করে রেখেছে। সিমিলারলি আপনি ঢাকার কথা চিন্তা করেন, আমাদের মেয়র হানিফ সাহেবের ছেলে সাইদ খোকন, তার 106 কোটি টাকা আপনার ঋণ ছিল। সেটা বাড়ি বিক্রি করে 106 কোটি টাকা রাতারাতি আপনি পরিশোধ করে মেয়র প্রার্থীর জন্য নিজেকে উপযুক্ত করলেন। তাহলে এই পোস্টার মূল্য কয়েকশো কোটি টাকা, আপনি যে অর্থনৈতিক মূল্য চিন্তা করেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তার শক্ত প্রতিদ্বন্দ্বী হাজী সেলিম সাহেব ছিল, যেটা মেয়র মানে খোকনকে পরাজিত করার জন্য ও লাগে ও সব সম্পত্তি বিক্রি করবে। স্বয়ং স্পিকার মহোদয় তাকে ডেকে বললেন, আপনি হলেন এই সংসদের অত্যন্ত সম্মানিত একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আপনি যদি চলে যান তো সংসদ চলবে কী করে, আপনি সংসদ তো জমিয়ে রাখতেছেন। এরপরে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে ডাকলেন। জননেত্রী শেখ হাসিনার ইতিহাসে কখনো কোনো লোককে এইভাবে ডেকে পার্সোনালি বলার ইতিহাস আমি 1980 সন থেকে দেখিনি। তো উনি তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি এই কাজ করো না। উনি যখন আইভি এবং শামীম ওসমান তারা যখন নারায়ণগঞ্জে প্রার্থী ছিলেন দুজনকে ডেকেছিলেন না, উনি তখন কিন্তু প্রতিপক্ষ ছিল না, তখন নিজেরা প্রতিপক্ষ ছিল। আর এখানে তো মানে খোকন সাহেবকে আর হাজী সেলিমকে মিলিয়ে দিচ্ছে এই কারণে যে বিএনপির বিরুদ্ধে, অর্থাৎ বিএনপি যদি সে কগনিজেন্স না নিত, বিএনপির প্রার্থীকে যদি সে খুব ছোট মনে করতো বা মনে করতো যে বিএনপি নির্বাচনে আসবে না, তাহলে সেই কাজটা করতো না। তাহলে দেখা যাচ্ছে যে সরকার যে নির্বাচনটা অনুষ্ঠান করাবে এই ব্যাপার আন্তরিকতার কোনো অভাব নাই, এই ব্যাপারে সরকার কোনো চেষ্টার ত্রুটি নেই। সরকার বুঝতে পারছে যে প্রত্যেকটা ওয়ার্ডে কেন্দ্রে এই ঢাকা শহরে বসে তার পক্ষে মানে ইলেকশন ম্যানিপুলেট করা সম্ভব। আমি আপনার কাছে আসছি শেষের দিকে, আমরা 2 মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য। আমি মনে করি যে আজকে যে নির্বাচনটার প্ল্যান হচ্ছে, আগামী কয়েকদিনে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা বড় বড় দলই সেখানে সিদ্ধান্ত নেবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। আজকে এই নির্বাচন হওয়াটা আমি মনে করি আন্দোলনের ফসল। বিএনপির মধ্যে যারা মনে করে যে শুধু আন্দোলন আর সংঘাতের পথেই থাকবে, তাদের এটা রিয়েলাইজ করা উচিত যে আন্দোলনের পথে যখন একটা এক্সপোজারের উপায় আসে, যেমন এই ইলেকশনটার একটা উপায় আছে, সেটাকে অবশ্যই গ্রহণ করা উচিত। এবং সেখানে যদি কোনো দুর্নীতি হয়, যদি কোনো বরখেলাপের প্রক্রিয়া থাকে, তাহলে সেটা এক্সপোজড হয়ে যাবে। মিডিয়া ইজ পাওয়ারফুল এনাফ, কিন্তু অংশগ্রহণ না করে মাঠ খালি করে দেওয়াটা এটা হবে এসকেপিস্ট, পলায়ন মুখর। এবং আমরা আশা করব যে বিএনপি নেতৃত্ব অবশ্যই রিকগনাইজ করবে যে তাদের ভালো যোগ্য গ্রাসরুট লেভেলের যে ক্যান্ডিডেট সেই ইয়ে করবে, এবং বিএনপির যে ওয়ার্কার ফোর্স আছে তারা মাঠে নেমে আসবে। পুলিশের যতই অত্যাচার হোক, যতই আওয়ামী লীগ তাদের জেলে ঢুকিয়ে দিক, তারপরও আমার মনে হয় এই ইয়েতে অংশগ্রহণ করার মাধ্যমে বিএনপি পুনর্জীবন লাভ করবে, এবং এটা প্রমাণিত হবে যে বিএনপি এখনো বাংলাদেশের সবচেয়ে পপুলার রাজনৈতিক দল। কিন্তু প্রফেসর শাহিদুজ্জামান এই নির্বাচন করে লাভ কি? কারণ না, আমি প্রশ্ন করছি যে আপনি জানেন যে যারা নির্বাচিত হয়েছিলেন বিভিন্ন সিটি কর্পোরেশনে, তাদের অনেকেই বরখাস্ত হয়েছেন, বরখাস্ত হওয়ার পথে আছেন, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাও তো শতনাগরিক কমিটি ইলেকশন কমিশনের কাছে তুলে ধরেছে যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস মেয়র তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। কারা ঢুকাচ্ছে? যারা ইলেকশনে পরাজিত, যারা ইলেকশন করেই আসে নাই। আনইলেক্টেড পিপল আর রানিং দ্য গভর্নমেন্ট, এবং এরা অনির্বাচিত লোক ইলেক্টেড মেয়রদেরকে ধরে জেলে ঢুকাচ্ছে। এই এক্সপোজারটা হওয়া দরকার, মানুষ দেখুক, নাহলে তো মানুষের মনে এগুলো একটা স্বাভাবিকভাবে হয়েই থাকবে, এবং আওয়ামী লীগ এভাবেই তারা গায়ের জোরে একটা সরকার, তথাকথিত সরকার চালাতে থাকবে। গোলাম আল্লাহ রানী একেবারে কি এটা খুবই দুঃখজনক। আমি মনে করি জনপ্রতিনিধি, সেটা একটা চেয়ারম্যান হন, পৌরসভার মেয়র হন, কিংবা একেবারে একটা উপজেলা চেয়ারম্যান হন,
সংসদ সদস্য তো বটেই, তার যাদেরকে জনগণের ম্যান্ডেট আছে তাদেরকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় চোর ডাকাতের মতো একেবারে ধরে থানায় নিয়ে তারপরে শেষে জেলে পুরে দেওয়া হয়, সরকার বরখাস্ত করে দিবে, আচ্ছা, স্থানীয় আচ্ছা, সরকার এটা একেবারে মন্ত্রণালয়, এই জিনিসটি কোনো এই অবস্থাতেই বিধানটি কোনোভাবেই আচ্ছা, গ্রহণযোগ্য কিনা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই জিনিসটা শুরু হয়েছিল কিন্তু আপনি মেয়র মহিউদ্দিনকে দিয়ে, অর্থাৎ মহিউদ্দিনের মতো একজন জনপ্রিয় মানুষকে একেবারে জেলখানার মধ্যে অসুস্থ নিয়ে প্রায় মেরে ফেলার মতো অভিযুক্ত করা হয়েছিল বিএনপি সরকার আমলে। এই যে শুরুটা হয়েছে, এটার পরিণতিতে এখন একটা ভয়াবহ জায়গাতে পৌঁছে গেছে। আমার বক্তব্যটা হলো, যেহেতু শেষ পর্যায়ে আমি বলছি, সেটি হলো এক মিনিটে, যে সরকারকে বিষয়টা বুঝতে হবে যে এটি তাদের জন্য এটি নির্বাচনটা মরণ ফাঁদ হিসেবে দেখা দিবে যদি তারা এখানে ন্যূনতম ম্যানিপুলেশন করার চেষ্টা করে। একটা জায়গাতে, অর্থাৎ কোনো একটা ভোট কেন্দ্রে যদি সরকারি ক্যাডার বাহিনী, সরকারি আমলারা যদি কোনো রকমভাবে ম্যানিপুলেশন, সিল পিটাপিটি করার চেষ্টা করে, আওয়ামী লীগের লোকরা নিজেরা মারামারি করে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে এটা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই। ফলে সরকারের নিজের অস্তিত্বের স্বার্থে এই অবস্থাতে তাকে সরকারের সর্বশক্তি নিয়োগ করে নির্বাচনটা যাতে ট্রান্সপারেন্ট হয়, 1% ভোট আসলে যেন 1% ভোট হয়, 5% ভোট আসলে যেন জনগণের কাছে বলা হয় ইয়েস 5% ভোট আসছে, এইটা সরকারকে নিশ্চিত করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, বিএনপি যেহেতু নির্বাচনে এসছে, তারা যদি জনগণকে ইনফ্লুয়েন্স করতে না পারে, তারা যদি জনগণকে অন্ততপক্ষে 80% ভোটার ঢাকা মহানগরে আনতে না পারে, তাহলে আজকে প্রফেসর শহীদুজ্জামান যে ভাষা নিয়ে কথা বলেন, পরবর্তী টকশোতে এসে উনি এইভাবে কথা বলতে লজ্জাবোধ করবেন। ফলে এই যে বিএনপি একটা গণসম্পৃক্ত দল, বিএনপি একটা প্রচুর সাপোর্টার আছে, এটা প্রমাণ করার জন্য বিএনপির প্রত্যেকটা প্রার্থীকে রাত দিন কর্ম করে তাদেরকে মানুষকে অন্তত 80% ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আনতে হবে, এরপরে ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষে প্রান্তিক তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। প্রফেসর এম শাহিদুজ্জামান এবং মিস্টার গোলাম আল হারুনের অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, এই আলোচনা থেকে মোটামুটি এটি স্পষ্ট যে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে আরও খানিকটা জটিল করে তুলতে পারে। নির্বাচন নিয়ে জনমনে যথেষ্ট পরিমাণে উৎসাহ রয়েছে এবং তার চেয়ে বড় কথা যে 75 দিনের একটা অস্বস্তিকর আতঙ্কজনক পরিস্থিতির মধ্য থেকে বেরিয়ে এসে যারা স্বস্তির নিঃশ্বাস এই নির্বাচনের কারণে মানুষ পাচ্ছে, সেখানেও তার উৎসাহ অনেকখানি বেড়েছে। তবে এই নির্বাচনে অংশ নিতে গিয়ে বিএনপি কি আরও নতুন কোনো ফাঁদে পা দিচ্ছে কিনা, বা নির্বাচন থেকে বাইরে থাকলে বিএনপি আরও বিপদের মধ্যে পড়বে কিনা, সেই সিদ্ধান্ত বোধহয় বিএনপি এখনও নিয়ে উঠতে পারেনি। অন্যদিকে সরকার এই নির্বাচনের আয়োজন করতে গিয়ে সরকারের সিদ্ধান্তে সরকার নিজের জন্য আরও বড় কোনো বিপদ ডেকে আনছে কিনা এই নির্বাচন করতে গিয়ে, আবার যদি এই নির্বাচন কোনো কারণে কোনো অজুহাতে এরকম সংখ্যাও কেউ করছেন সরকার বন্ধ করে দিতে পারে, সেটিও সরকারের জন্য আরও বড় কোনো বিপদ ডেকে আনবে কিনা, এই সিদ্ধান্তেও বোধহয় মনে হচ্ছে এখন পর্যন্ত সরকার পৌঁছতে পারেনি। কাজেই নির্বাচনে কে জিতবে হারবে সেটি যেমন এটি বড় প্রশ্নবোধক চিহ্ন এখন পর্যন্ত, এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পদক্ষেপ সরকার বা বিএনপির কী হবে সেটিও একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। মানে অর্থাৎ নির্বাচনের বাইরেও আরেকটা লড়াই আছে যেখানে বুদ্ধি দিয়ে আসলে সেই লড়াইটা জিততে হবে। কে জিতবেন কে হারবেন দেখবার জন্য আরও খানিকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।